গল্প পড়ার আসর, আপনার ভালো লাগা প্রিয় গল্পের সম্ভার। গল্প পড়ার আসরের বিশেষ নিবেদন প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা পুতুল নাচের ইতিকথা। আজ শুনবেন পুতুল নাচের ইতিকথা উপন্যাসের ৬ষ্ঠ পর্ব। শশী বাজিতপুরে যাওয়ার জন্য প্রস্তুত হইতেছিল। ছুটিয়া আসিল শ্রীনাথ। সত্যি ছোটবাবু, দেবতা দেহ রাখবেন? শশী বলিল, তুমি কি পাগল শ্রীনাথ? কথার ছলে কি বলেছেন না বলেছেন? শ্রীনাথ বলিল, কথার ছলে তো বলছেন ছোটবাবু, নইলে নিজে কি রটিয়ে বেড়াবে? শুধু এই কথাটি আপনি বলেন ছোটবাবু, নিজের মুখে দেবতা উচ্চারণ করেছেন কি রথের দিন দেহ রাখবেন? শশী বলিল, বলেছেন বটে, কিন্তু কি জানো? হায় সর্বনাশ! বলিয়া শ্রীনাথ আকুল হইয়া ছুটিয়া গেল। ব্যাপারটা যে এত বিরাট হইয়া উঠিবে তখনও শশী কল্পনা করে নাই। নতুবা শ্রীনাথকে ডাকিয়া সে বলিয়া দিত যে রথের দিন যাদব দেহ রাখিবেন বলিয়াছেন বটে, কিন্তু সে কোনো এক রথের দিন, আগামী রথ নয়। হাসপাতালে ভর্তি করিয়া দিবার জন্য একটি কঠিন অপারেশন রোগীকে সঙ্গে করিয়া বাজিতপুরে যাইতেছিল শশী। রোগীটির অবস্থা বড় শোচনীয়। হাসপাতালে লইয়া যাওয়ার ব্যবস্থা দেওয়া উচিত হইয়াছে কিনা, পথেই যদি শেষ হইয়া যায় তবে বড়ই দুঃখের কথা হইবে। এইসব ভাবিতে ভাবিতে শশী অন্যমনস্ক হইয়া গিয়াছিল। বাজিতপুরের সরকারি ডাক্তারের সঙ্গে শশীর ঘনিষ্ঠতা হইয়াছিল। সম্প্রতি তিনি বদলি হইয়া যাইতেছেন। শশীকে সেদিন তিনি ফিরিতে দিলেন না। পরদিন গ্রামে ফিরিয়া কায়েতপাড়ার পথে লোকের ভিড় দেখিয়া শশী অবাক হইয়া গেল। যাদবের ভাঙা জীর্ণ বাড়ির সম্মুখে অনেক লোক জমিয়াছে। যাদব বাহিরে আসিয়া বসিয়া আছেন। পদধূলির জন্য সকলে কাড়াকাড়ি করিতেছে। সজল কণ্ঠে শ্রীনাথ করিতেছে হায় হায়। একজন শশীকে বলিল, সামনের রথের দিন পণ্ডিত মশাই দেহ রাখবেন ছোটবাবু। সামনের রথের দিন? কে বললে এ কথা? শ্রীমুখে নিজেই বলেছেন। দূর গাঁ থেকে লোক আসছে ছোটবাবু খবর পেয়ে। সেতুলবাবু এইমাত্র ঘুরে গেলেন। ওদিক দিয়া ঘুরিয়া শশী বাড়ির ভিতরে গেল। মেয়েরা দল বাঁধিয়া আসিতে শুরু করিয়াছিল। পাগল দিদি দরজা খোলেন নাই। শশীর ডাকাডাকিতে দুয়ার খুলিয়া দিলেন। কাঁদিয়া বলিলেন, ও শশী, এমন সর্বনাশ করলি আমার, কেন রটালি ও কথা? শশী বিবর্ণ মুখে বলিল, আমি তো ও কথা রটাইনি পাগল দিদি। পাগল দিদি বলিলেন, একদল লোক সঙ্গে নিয়ে শ্রীনাথ সে কেঁদে পড়ল। শশী বলল, তুই নাকি বলেছিস ওর নিজের মুখে শুনে গেলি এবার রথের দিন। এবার রথের দিন? আমি তো বলিনি পাগল দিদি, পণ্ডিত মশাই স্বীকার করলেন। পাগল দিদি সায় দিলেন। শশী ব্যাকুল হইয়া বলিল, কেন তা করলেন? এ কি পাগলামি! পণ্ডিত মশাই বলতে পারলেন না এবারকার রথের কথা বলেননি? কই তা বললেন, হাসি মুখে মেনে নিলেন। কি হবে এবার? বাহিরের কলরব ভাসিয়া আসিতেছিল। শশী দরজাটা ভেজাইয়া দিল। সমস্ত ব্যাপারটা এমন দুর্বোধ্য মনে হইতেছিল শশীর। যাদবের সম্বন্ধে এরকম একটা জনরব একেবারেই বিস্ময়কর নয়। মাঝে মাঝে তার সম্বন্ধেও অনেক অদ্ভুত কথা রটে। যাদব সমর্থন করিলেন কেন? মাথা তো খারাপ নয় যাদবের, পাগল তো তিনি নন। একদল লোক সঙ্গে করিয়া শ্রীনাথ হাসিয়া কাঁদিয়া পড়িল। অমনি কোনো কথা বিবেচনা না করিয়া যাদব স্বীকার করিয়া বসিলেন যে আগামী রথের দিন তিনি স্বেচ্ছায় মরিবেন। এরকম স্বীকারোক্তির ফলাফলটা একবার ভাবিয়া দেখিলেন না? কে জানে কি হইবে এবার রথের দিন যাদব যদি না মরেন। মানুষের কাছে মিথ্যাবাদী হইয়া থাকিতে হইবে তাকে। তার সিদ্ধিতে, তার শক্তিতে লোকের বিশ্বাস থাকিবে না। যাদবের কাছে তাহা মৃত্যুর চেয়ে শতগুণে ভয়ঙ্কর। মানুষের অন্ধ ভক্তি ছাড়া বাঁচিয়া থাকিবার আর তো কোনো অবলম্বন তাহার নাই। একথা যাদব কেন স্বীকার করিয়া লইলেন? বলিলেই হইতো এ শুধু জনরব, ভিত্তিহীন গুজব। যাদবের কথা কি অবিশ্বাস করিত? রথের তো বেশি দিন বাকি নেই। সেদিন যাদব কেমন করিয়া মরিবেন? না মরিলে কেমন করিয়া মুখ দেখাইবেন গ্রামে?
অনেকক্ষণ পরে ক্লান্ত যাদব বিশ্রামের জন্য ভিতরে আসিলেন। কয়েকটি ভক্ত সঙ্গে সঙ্গে ভিতরে আসিতেছিল। রূঢ়ভাবে ধাক্কা দিয়া তাহাদের বাহির করিয়া শশী সদর দরজা বন্ধ করিয়া দিল। ভিড়ে গরমে যাদব ঘামিয়া বিবর্ণ হইয়া গিয়াছেন। পাগল দিদি তাড়াতাড়ি পাখা নিয়া বাতাস করিতে লাগিলেন। ফোকলা মুখের চিরন্তন হাসিটি তাহার নিভিয়া গিয়াছে। দু চোখ ভরা জল, বার্ধক্যের স্থিমিত দুটি চোখ। এ কি করলেন পণ্ডিত মশায়? স্বীকার করলেন কেন? ব্যাকুলভাবে শশী জিজ্ঞাসা করিল। কেন করলাম? রথের দিন যে মরবো আমি বলিনি তোমাকে? শান্তভাবে জবাব দিলেন যাদব। এবারকার রথের কথা তো বলেননি আমাকে? বলেছিলাম বই কি, এবারকার রথের কথাই বলেছিলাম। তুমি এত বিচলিত হচ্ছ কেন শশী? আমার কাছে কি জীবন মরণের ভেদ আছে? গুরুর কৃপায় সূর্য বিজ্ঞান যেদিন আয়ত্ত হল, যেদিন সিদ্ধি লাভ করলাম, ও পার্থক্য সেদিন ঘুচে গেছে শশী। এমনি হিসাবও যদি ধরো, মরবার বয়স কি আমার হয়নি? শশী কাতর হইয়া বলিল, আমার জন্যই এত কাণ্ড হলো। আমার যে কিরকম লাগছে পণ্ডিত মশাই। যাদব হাসিয়া বলিলেন, হা বাসাংশী জীর্ণানি। শশীর মনে পড়িতেছিল সেদিন রাতের কথা। কলিকাতা ফেরত যাদব শ্রীনাথের দোকান হইতে সাপের ভয়ে যেদিন লাঠি ঠুকিয়া ঠুকিয়া বাড়ি আসিতেছিলেন। জীবনের সেই ভীরু মমতা কোথায় গেল যাদবের? কোথা হইতে আসিল মৃত্যু সম্বন্ধে এত প্রশান্ত ঔদাস্য? যাদবের সম্বন্ধে সে কি আগাগোড়া ভুল করিয়াছে? লোক যে অলৌকিক শক্তির কথা বলে, সত্যিই কি তা আছে যাদবের? খান কয়েক ডাক্তারি বই পড়া বিদ্যায় হয়তো এসব ব্যাপারের বিচার চলে না। হয়তো তার অবিশ্বাস শুধু অজ্ঞানতার অন্ধকার। অনেক যুক্তিতর্ক, অনুরোধ, উপরোধেও যাদবকে শশী কিছুতেই টলাইতে পারিল না। আগামী রথের কথা তিনি বলেন নাই, এ কথা কিছুতেই স্বীকার করিলেন না। শশী কোনো ক্ষতি করে নাই। কথাটা না রটিলে রথের দিন তিনি অবশ্যই দেহত্যাগ করিতেন। জনরব তুলিয়া দিয়া শশী যদি তার কোনো অসুবিধা করিয়া থাকে, তা শুধু এই যে লোক পদধূলির জন্য জ্বালাতন করিতেছে, আর কিছু নয়। কিছুতেই এ মতলব ছাড়বেন না পণ্ডিত মশাই? তাই কি হয় শশী? 20 বছর আগে থেকে এ যে ঠিক হয়ে আছে। কই পাগল দিদি তো কিছু জানতেন না? ওকে কি বলেছি যে জানবে? সময় এগিয়ে এসেছে, তাই কথায় কথায় সেদিন তোমায় বললাম, নইলে একেবারে সেই যাবার দিন বলে বিদায় নিতাম। পিছিয়েও দিতে পারেন, তাই বলুন না সকলকে। বলুন যে আপনার অনেক কাজ বাকি, তাই ভেবেচিন্তে 2-4 বছর পিছিয়ে দিলেন দিনটা। কথাটা বোধ হয় যাদবের মনে লাগে। উৎসুক দৃষ্টিতে তিনি শশীর মুখের দিকে চাহিয়া থাকেন। শশীর মনে হয় একটি ফাঁদে পড়া জীবন যেন হঠাৎ বেড়ার গায়ে ছোট একটি ফাঁক দেখিতে পাইয়াছে। তারপর আত্মসম্বরণ করিয়া যাদব মাথা নাড়েন। লোকে হাসবে শশী, টিটকারি দেবে বলিয়া তাড়াতাড়ি যোগ দেন। সেজন্যও নয়, যোগ সাধন করে যেসব শক্তি পাওয়া যায়, ভগবানের নিয়মকে ফাঁকি দিবার জন্য তার ব্যবহার নিষেধ শশী। একে ওকে জিজ্ঞাসা করিয়া সারাদিনের চেষ্টায় শশী কিছু কিছু বুঝিতে পারিল। বিনা প্রতিবাদে যাদব কেন জনরবকে মানিয়া লইয়াছেন। কথাটা ছড়াইয়াছিল পল্লবিত হইয়া। ভক্তদের মধ্যে অনেকে জানিত যাদব বহুদিন হইতে শশীকে শিষ্য করিবার চেষ্টা করিতেছেন। শশীর এ সৌভাগ্যে তাহারা হিংসা করিয়াছে। কাল কুসুম নাকি ব্যস্ত ও উত্তেজিতভাবে বলিয়া বেড়াইতেছিল যে স্নান করিয়া পাগল দিদিকে সে একবার প্রণাম করিতে গিয়াছিল। সকর্ণে শুনিয়া আসিয়াছে রথের দিন মরিবেন বলিয়া তাড়াতাড়ি শিষ্যত্ব গ্রহণের জন্য শশীকে যাদব পীড়াপিড়ি করিতেছেন। এসব ছাড়া আরও অনেক কথাই রটিয়াছিল। তবু তখনও জনরবটা অস্বীকার করিবার উপায় হয়তো থাকিত যাদবের। বাজিতপুরে যাওয়ার আগে শ্রীনাথকে শশী যা বলিয়া গিয়াছিল, তাহাই যাদবের সবচেয়ে বড় বিপদের কারণ হইয়াছে। শশীর কথা সহজে লোকে অবিশ্বাস করে না। তাছাড়া যাদবের বিশেষ প্রিয়পাত্র বলিয়াই লোকে তাহাকে জানে। তবু শশী গ্রামে থাকিলে যাদব হয়তো স্বীকার করিবার আগে
তাহাকে ডাকিয়া পাঠাইতেন, বলিতেন, এরা কি বলছে শোনো শশী। কিন্তু তাকে পাওয়া যায় নাই। গ্রামে আলোড়ন তুলিয়া দিয়া সে চলিয়া গিয়াছিল। তারপর সারা জীবনের চেষ্টায় গড়িয়া তোলা মানুষের অস্বাভাবিক ভক্তি ক্ষুণ্ণ হইবার ভয়ে, খানিকটা এই ভক্তি বাড়ানোর লোভে যাদব জনমতের স্রোতে ভাসিয়া গিয়াছেন। কিরকম হইয়াছিল শশী কিছু অনুমান করিতে পারে। রথের দিন মরিবার কথা শশীকে তিনি যাহা বলিয়াছিলেন, সে কথা যাদবের স্মরণ ছিল। শশীর কথায় গ্রামের লোক কতখানি বিশ্বাস রাখে তাও তিনি মনে রাখিয়াছিলেন। শশী গ্রামে নাই শুনিয়া ভাবিয়াছিলেন, এখন যদি অস্বীকার করেন যে আগামী রথের দিন মরিবার কথা শশীকে বলেন নাই, শশী গ্রামে ফিরিবা মাত্র সকলে তাহাকে এ বিষয়ে প্রশ্ন করবে। হয়তো ধৈর্য ধরিতে না পারিয়া কেহ বাজিতপুরে ছুটিয়া গিয়াও শশীর সঙ্গে দেখা করিয়া আসিবে। ব্যাপারটির গুরুত্ব শশী কিছু বুঝিতে পারিবে না। একবার সে যা বলিয়াছে আবার সেই কথাই বলিবে। লোকে তখন মনে করিবে হয় শশী মিথ্যাবাদী, নয় যাদব নিজে। আরো কত কি হয়তো যাদব ভাবিয়াছিলেন। হয়তো জনরবের পিছনে কিরূপ এবং কতখানি শক্তি আছে বুঝিতে না পারিয়া যাদবের ভয় হইয়াছিল যে বিরোধিতা করিলে জীবন অপেক্ষা যাহা তার প্রিয় তাহা বিনষ্ট হইয়া যাইবে। হয়তো সমবেত মানুষগুলির উচ্ছ্বাস নেশার মতো আচ্ছন্ন করিয়া দিয়াছিল যাদবকে। ভাববার তাহার সময় থাকে নাই। শশী কুসুমকে বলিল, মিথ্যে কথাগুলো বলে বেড়ালে কেন বউ? কুসুম বলিল, বলতে কেমন ইচ্ছে হচ্ছিল ছোটবাবু, তাই। মাথাটা তোমার খারাপ নাকি? সময় সময় তাই ভাবি বউ, অবাক মানুষ তুমি। কয়েকটা দিন চলিয়া গেল। কলিযুগের ইচ্ছামৃত্যু মহাপুরুষ যাদবকে দেখিবার জন্য নিকট ও দূরবর্তী গ্রামের লোক কায়েতপাড়ার পথটিকে জনাকুল করিয়া রাখিল। মুড়ি চিড়া বেচিয়া শ্রীনাথ আর লোচনময়রা বোধ হয় বড়লোকই হইয়া গেল। শ্রীনাথ দুহাতে মুড়ি চিড়া বেচে, দুহাতে পয়সা লইয়া কাঠের বাক্সে রাখে, সর্বক্ষণ হায় হায় করে। কয়েকদিনে পাগল দিদি শীর্ণ হইয়া গেলেন। শশীর মনেও গুরুভার চাপিয়া আছে। রথের দিন কি হইবে সে বুঝিতে পারে না। সত্যিই কি মনের জোরে যাদব সেদিন দেহত্যাগ করিতে পারবেন? এ যে বিশ্বাস করা যায় না। না মরিলেই বা যাদবের কি অবস্থা হইবে? যেখানে যায় শশী এই কথাই আলোচিত হইতে শুনিতে পায়। যাদব মরিবেন বলিয়া অনেকেরই আফসোস নাই। সাগ্রহে রথের দিনটির প্রতীক্ষা করিতেছে। শশীকে চুপ করিয়া থাকিতে হয়। মিথ্যার ভিত্তিতে যে এত বড় ব্যাপারটা গড়িয়াছে, মুখ ফুটিয়া প্রকাশ করিবার উপায় নাই। এই জনমতের উৎস সে, কিন্তু এ গুজবকে পরিবর্তিত করিবার ক্ষমতা তাহার নাই। এই অগ্নি স্ফুলিঙ্গ হইতে শুকনো চালে আগুন ধরিয়াছে, কারো ক্ষমতা নাই আগুন নিভাইতে পারে। একটা অদ্ভুত অসহায়তার উপলব্ধি হয় শশীর। প্রাত্যহিক জীবনে যাদের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না মানুষের, তাদের সমবেত মতামত যে কতদূর অনিবার্য একটা অন্ধ নির্মম শক্তি হইয়া উঠিতে পারে, আজ সে তাহা প্রথম বুঝিতে পারে। যাদবের বাড়ি গিয়া শশী বসে, যাদবের ভাব লক্ষ্য করে। মনে হয় কি একটা তীব্র নেশায় যাদব আচ্ছন্ন, অভিভূত হইয়া গিয়াছেন। ব্যাপারটা যেন তার কাছে ক্রমে ক্রমে পরম উপভোগ্য হইয়া উঠিতেছে। বিশ্রাম করিতে কিছুক্ষণের জন্য ভিতরে আসেন, তারপর আবার বাহিরে গিয়া দর্শনার্থীদের সামনে বসেন। মুখ দিয়া ফোয়ারার মতো ধর্ম ও দর্শন যোগ সাধনের কথা বাহির হয়। সেসব অপূর্ব বাণী শুনিয়া শশী অবাক মানে। কি এক অত্যাশ্চর্য প্রেরণা যেন আসিয়াছে যাদবের। মুখের উপদেশ শুনিয়া অভিভূত হইয়া যাইতে হয়। এক অপরূপ আনন্দে অন্তর ভরিয়া যায়। এক অনায়ত্ত অধ্যাত্ম জগতে উত্তীর্ণ হওয়ার জন্য ব্যাকুলতা জাগে অপরিসীম। পাগল দিদি কাতর কণ্ঠে বলে, এ কি হলো শশী? শশী চুপচাপ ভাবে। একদিন সে যাদবকে বলে, পণ্ডিত মশাই, রথের দিন আমাদের ছেড়ে যাবেন যদি ঠিক করেই থাকেন, এখানে থেকে কি করবেন? পুরী চলে যান না। রথের আসল উৎসব হয় সেখানে, এখানে তো কিছুই নেই। বাবুদের রথ সবচেয়ে বড়,
তাও 3 হাতের বেশি উঁচু হবে না। আপনার পুরী যাওয়াই উচিত। যাদবের যেন চমক ভাঙে। পুরী যেতে বলছো? শশীর ভয় যে পুরী যাইতে বলার আসল অর্থ যাদব হয়তো বুঝতে পারেন নাই। কত ভাবিয়া যাদবের সমস্যার এই সমাধান সে আবিষ্কার করিয়াছে। পুরী যান না যাদব, এত বড় দেশটা পড়িয়া আছে, পুরী যাওয়ার নাম করিয়া যেখানে খুশি তিনি চলিয়া যাইতে পারেন, বাস করিতে পারেন অজানা দেশে অচেনা মানুষের মধ্যে। রথের দিন না মরিলেও যেখানে তাহার লজ্জা নাই। স্পষ্ট করিয়া যাদবকে কথাটা বুঝাইয়া বলা যায় না। ভ্রান্ত যাদব শশীর কাছেও বজায় রাখিয়াছে। সে ইঙ্গিতে বলে, জিনিসপত্র নিয়ে পাগল দিদিকে সঙ্গে করে পুরী চলে যান পণ্ডিত মশাই। গায়ে লোক হইচই করে যে কষ্টটা আপনাকে দিচ্ছে, সে সময়টা স্বস্তি পাচ্ছেন না। সেখানে কেউ আপনাকে নাগাল পাবে না। পাগল দিদি মেঝেতে এলাইয়া পড়িয়াছিলেন। সহসা উঠিয়া বসেন। যাদব সবিস্ময়ে চাহিয়া থাকেন শশীর দিকে। শশী আবার ইঙ্গিতে বলে, পুরী যাবার নাম করে বেরিয়ে পড়ুন। তারপর পুরী যে আপনাকে যেতে হবে তার তো কোনো মানে নেই। অন্য কোনো তীর্থে যেতে পারেন, পথে মত বদলে তাই যাবেন। অচেনা লোকের মধ্যে শেষ কটা দিন শান্তিতে কাটিয়ে দিতে পারবেন। গম্ভীরভাবে মাথা নাড়ে শশী। বেয়ারা গাঁয়ের লোকের হাত থেকে আপনাকে রেহাই পাবার আর তো কোনো পথ দেখতে পাই না। কি বলছো শশী? শেষকালে পালিয়ে যাব? যাদব বলেন। পালিয়ে কেন? তীর্থে যাবেন, বলে শশী। যাদব কি ভাবেন কে জানে, দপ করিয়া জ্বলিয়া ওঠেন আগুনের মতো। রাগে কাঁপিতে কাঁপিতে বলেন, আমার সঙ্গে তুমি পরিহাস করছো শশী? ঠাট্টা জুড়েছ? আমি ভণ্ডামি আরম্ভ করেছি ভেবে নিয়েছ না? কোনোদিন তুমি আমাকে বিশ্বাস করনি। চিরকাল ভেবে এসেছো সব ভরং। লোক ঠকিয়ে আমি জীবন কাটিয়েছি। 2 পাতা ইংরেজি পড়ে সব জানতা হয়ে উঠেছ। এসব তুমি কি বুঝবে? কি তুমি জানো যোগ সাধনের? তুমি তো মেলেচ্ছাচারী নাস্তিক। স্নেহ করি বলে কখনো কিছু বলিনি তোমাকে। উপদেশ দিয়ে ধর্মের কথা বলে বরং চেষ্টাই করেছি যাতে তোমার মতিগতি ফেরে। আসল শয়তান বাস করে তোমার মধ্যে। আমার সাধ্য কি কিছু করি তোমার জন্যে? যাও বাবু, তুমি সামনে থেকে আমার। তোমার মুখ দেখলে পাপ হয়। কে জানিত শশীকে যাদব এমন করিয়া বকিতে পারেন। এ জগতে পাগল দিদির পর সেই যে তার সবচেয়ে স্নেহের পাত্র। মুখ দেখিলে পাপ হয়? মেলেচ্ছাচারী নাস্তিক। মরণ অথবা অপযশের মধ্যে একটা যাকে বাছিয়া লইতে হইবে কদিনের মধ্যে, তাকে বাঁচিবার উপায় বলিয়ে দিতে যাওয়ার কি অপরূপ পুরস্কার। যাদবের তিরস্কারে শশী ছেলে মানুষের দুঃখে অভিমানে কাতর হইয়া থাকে। তবে কি যাদব সত্যিই রথের দিন দেহত্যাগ করবেন? মৃত্যুর ওই দিনটি যে তাহার নির্ধারিত হইয়া আছে। যোগের শক্তিতে বহুদিন হইতেই যাদব তবে তাহা জানিয়া রাখিয়াছিলেন। তা যদি হয় তবে সন্দেহ নাই যে সে মেলেচ্ছাচারী নাস্তিক। এখন তো তাহার বিশ্বাস হয় না যে মানুষ নিজের ইচ্ছায় মরিতেও পারে। মরিবার আগে জানিতে পারে কবে মরণ হবে। বিশ্বাস হয় না। তবু শশীর মনের আড়ালে লুকানো গ্রাম ও কুসংস্কার নাড়া খাইয়াছে। এক এক সময় তাহার মনে হয় হয়তো আছে, বাঁধা যুক্তির অতিরিক্ত কিছু হয়তো আছে জগতে। যাদব আর যাদবের মতো মানুষেরা যার সন্ধান রাখেন। দলে দলে লোক আসিয়া যে যাদবের পায়ে লুটাইয়া পড়িতেছে, এদের সকলেরই বিশ্বাস কি মিথ্যা? সাধারণ মানুষের চেয়ে অতিরিক্ত কিছু যদি নাই থাকে যাদবের মধ্যে, এতগুলি লোক কি অকারণে এমনি পাগল হইয়া উঠিয়াছে? 10-12 ক্রোশ দূরবর্তী গ্রাম হইতে সপরিবারে গৃহস্থ আসিয়াছে। বাসা বাঁধিয়া আছে গাছতলায়। কত নরনারীর চোখে শশী জল পড়িতে দেখিয়াছে। কায়েতপাড়ার পথে নামিয়া দাঁড়াইলেই মনে হয় এ যেন তীর্থ। সকল বয়সের যে সমস্ত নরনারী এদিক ওদিক বিচরণ করিতেছে, প্রাত্যহিক জীবনে হিংসাদেশ স্বার্থপরতার সঞ্চিত গ্লানি তারা পিছনে ফেলিয়া আসিয়াছে। ভুলিয়া গিয়াছে পার্থিব সুখের কামনা, লাভের হিসাব হয়তো সাময়িক। ফিরিয়া গিয়া সম্পূর্ণ জীবনের কদর্যতায় আবার সকলে মুখ গুজিয়া দিবে। তবু ওদের মুখের উৎসুক একাগ্রতা আজ তো মুগ্ধ করিয়া দেয়। সকলে যাদবকে লইয়া ব্যাপৃত থাকায় শশীর সঙ্গে দেখা করার সুবিধা হইয়াছে কুসুমের। সে উদ্বিগ্ন কণ্ঠে বলে,
মুখ এত শুকনো কেন? মনটা ভালো নেই বউ। ওমা, কি হলো মনের? শশী বিরক্ত হইয়া বলে, তোমার কাছে অত কৈফিয়ত দিতে পারবো না বউ। কুসুম সগর্বে মাথা তুলিয়া বলে, কৈফিয়ত কেউ চায়নি আপনার কাছে। মুখ শুকনো দেখে মায়া হলো, তাই জানতে এলাম অসুখ বিসুখ হয়েছে নাকি। সংসারে জানেন ছোটবাবু, যেচে মায়া করতে গেলে পদে পদে অপমান হতে হয়। আমি এদিকে চলে যাচ্ছি বাপের বাড়ি, কৈফিয়ত চাইব? শশী নরম হইয়া বলে, গায়ে এত বড় ব্যাপার ঘটছে, দেখা হলে ও বিষয়ে তুমি কিছুই বলো না, শুধু তোমার আমার নিজের কথা। বলবার কি আর কথা নেই জগতে? নেই? এত আজে বাজে কথা আছে, সীমা নেই তার, বলিয়া কুসুম হাসে। শশী বলে, হালকা ভাবটা একটু কমাও বউ। বাপের বাড়ি যাবে তো শুনছি ঢের দিন থেকে, যাওয়া তো হলো না। কুসুম সপ্রতিভভাবেই বলে, যেতে যে পারি না। তারপরে বলে, যে সব মজার কাণ্ড গায়ে, 70 বছরের একটা বুড়ো মরবে তাই নিয়ে 10টা গায়ের লোক হই হই করছে। বেঁচে থাকলে আরো কত দেখব। কুসুমের এ ধরনের কথাবার্তা শশীর যে খুব ভালো লাগিল তা নয়, তবু একা একা ভাবিতে ভাবিতে মনের মধ্যে যে বদ্ধ আবহাওয়ার সৃষ্টি হইয়াছিল, খানিকটা খোলা বায়ু আসিয়া তা যেন কিছু হালকা করিয়া দিল। তাই বটে, এত সে বিচলিত হইয়াছে কেন একটা গ্রাম্য ব্যাপারে? মরেন তো মরিবেন যাদব, তার কি আসিয়া যায়? দুদিন পরে এ গাঁয়ে বাস করিবার স্মৃতিটুকু মনে আনিবার সময়ও কি থাকিবে তাহার? বিকালে সেদিন শ্রীনাথ আসিয়া শশীকে ডাকিয়া গেল। পরদিন আসিলেন পাগল দিদি স্বয়ং। না গিয়া শশীর উপায় থাকিল না। পাগল দিদি বলিলেন, তীর্থে যাবার কথা তো বলে এলি ভাই, গিয়ে কি হবে? দল বেঁধে গায়ের লোক সঙ্গে যাবে, এত লোক দিনরাত পাহারা দিচ্ছে, সকলের নজর এড়িয়ে পালাবো কোথা? একটু যেন গা ঝাড়া দিয়া উঠিয়াছেন পাগল দিদি। কোনো দিকে আশার আলো দেখিতে পাইয়াছেন কিনা কে জানে। মুখখানা খুব বিষণ্ণ কিন্তু শান্ত, ভয় উদ্বেগের ছাপটা গিয়াছে। চলিতে চলিতে বললেন, পালিয়ে গিয়েই বা কি হবে বলো? ক বছর আর বাঁচব? বিদেশে নতুন লোকের মধ্যে কত কষ্ট হবে, মনে একটা আফসোসও থাকবে। অমন করে 2-1 বছর বেশি বেঁচে থেকে সুখটা কি হবে তাই বলো? তার চেয়ে এভাবে যাওয়া ঢের বেশি গৌরবের। শশী বলিল, কিন্তু নিজের ইচ্ছায় যখন খুশি কেউ যেতে পারে দিদি। ও যে সিদ্ধি লাভ করেছে পাগল, ওর অসাধ্য কিছু আছে? পাগল দিদি বোধ হয় লুকাইয়া আসিয়াছিলেন। তাহাকে দেখিবা মাত্র একদল নরনারী আসিয়া ছাঁকিয়া ধরিল। শশীর সঙ্গে অতি কষ্টে বাড়িতে ঢুকিয়া তিনি দরজা বন্ধ করিয়া দিলেন। ভিড় পাগল দিদির সহ্য হয় না। তাহাকে দেখিবার জন্যও জনতা চেঁচামেচি করে, কিন্তু তিনি কখনো বাহিরে আসেন না। তেল সিঁদুর হাতে করিয়া মেয়েরা তাহার রুদ্ধ দরজার সম্মুখ হইতে ফিরিয়া যায়। যাদব ভিতরে আসিয়া বলিলেন, শশী এসেছ? সেদিন একটু বকেছিলাম বলে রাগ করে কদিন আর দেখাই দিলে না ভাই। তোমার কথা ভাবছিলাম শশী, কত ক্ষতি করে গিয়েছিলে সেদিন, তোমার সে ধারণা নেই। মায়ার বশে কুপরামর্শ দিয়ে গেলে, থেকে থেকে কথাটা বিমনা করে দিয়েছে। সহজে তুচ্ছ তো করতে পারি না তোমার কথা। অনেক কথা বলেন যাদব। তিনি তো চলিলেন। পাগল দিদিকে শশী যেন দেখাশোনা করে। এতকাল অসুখ বিসুখ হইলে সূর্য বিজ্ঞানের জোরে আরোগ্য তিনিই করিয়াছেন। এবার হয়তো শশীর ওষুধ খাইতে হইবে। শিখলে পারতে শশী সূর্য বিজ্ঞান। বামুনের ছেলে নও, মন্ত্রশিষ্য তোমাকে করতে পারি না, বিদ্যেটা শিখিয়ে দিতে পারতাম। শিখবে? যাদব হাসিলেন, আর তো শেখবার সময় নেই শশী। রথের 2 দিন আগে খুব বৃষ্টি হইয়া গিয়াছিল। সেদিনও সকালের দিকে কখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়িল, কখনো মেঘলা করিয়া রহিল। আগের দিন সন্ধ্যা হইতে সংকীর্তন আরম্ভ হইয়াছিল। সারা রাত্রি এক মুহূর্ত বিরাম হয় নাই। সকালবেলা নূতন নূতন লোক আসিয়া দল ভারী করিয়াছে। কীর্তন আরও জাকিয়া উঠিয়াছে। যাদব স্নান করিয়া পট্টবস্ত্র পরিধান করিয়াছেন। সকলে ফুলের মালায় তাহাকে সাজাইয়াছে। পাগল দিদিও আজ রেহাই পান নাই। তার গলাতেও উঠিয়াছে অনেকগুলি ফুলের মালা, তবে তেল সিঁদুর দেওয়া সধবারা বন্ধ করিয়াছে। আজ যার বৈধব্য যোগ,
তাকে ওসব আর দেয়া যায় না। বেলা বাড়িবার সঙ্গে যাদবের বাড়ির সামনে আর কায়েত পাড়ার পথে লোকে লোকারণ্য হইয়া উঠিল। গাউদিয়া, সাতগাঁ আর উখারা গ্রামের একদল ছেলে ভলান্টিয়ার হইয়া কাজ করিতেছে। উৎসাহ তাদেরই বেশি। বাঁশ বাঁধিয়া দর্শনার্থী মেয়ে পুরুষের পথ পৃথক করিয়া দেওয়া হইয়াছে। ভাঙা দাওয়ায় যাদবের বসিবার আসন। অঙ্গনে কয়েকটা চৌকি ফেলিয়া গ্রামের মাতব্বরেরা বসিয়াছেন। তাদের হুঁকা টানা ও আলাপ আলোচনার ভঙ্গি উৎসব বাড়ির মতো, যেন বিবাহ উপনয়ন সম্পন্ন করাইতে আসিয়াছেন। শীতলবাবু ও বিমলবাবু সকালে একবার আসিয়াছিলেন, দুপুরে আবার আসিলেন। বাবুদের বাড়ির মেয়েরা আসিলেন অপরাহ্নে। যাদব এবং পাগল দিদির তখন মুমূর্ষু অবস্থা। শশী আগাগোড়া দুজনকে লক্ষ্য করিয়াছিল। বেলা 11টার পর হইতে দুজনেই ধীরে ধীরে নিস্তেজ ও নির্যাতুর হইয়া আসিতেছে দেখিয়া মনের মধ্যে তাহার আরম্ভ হইয়াছিল তোলপাড়। আরও খানিকক্ষণ পরে শশীর দিকে ঢুলু ঢুলু চোখ মেলিয়া একবার মাত্র চাহিয়া যাদব এক অদ্ভুত হাসি হাসিয়াছিলেন। পাগল দিদি তখন চোখ বুজিয়াছেন। যাদবের মুখ ঢাকিয়া গিয়েছিল চটচটে ঘাম আর কালিমায়। চোখের তারা দুটি সংকুচিত হইয়া আসিয়াছিল। ৩-৪ হাজার ব্যগ্র উত্তেজিত লোকের মধ্যে ডাক্তার শুধু শশী একা। সে শিহরিয়া উঠিয়াছিল, তবু পলক ফেলিতে পারে নাই। যাদব ও পাগল দিদির দেহে পরিচিত মৃত্যুর পরিচিত লক্ষণগুলির আবির্ভাব একে একে দেখিয়াছিল। সকলে যখন টের পাইল যাদবের সঙ্গে পাগল দিদিও পরলোকে চলিয়াছেন, যাদবের আগেই হয়তো তাহার শেষ নিঃশ্বাস পড়িবে, চারিদিকে নূতন করিয়া একটা হইচই পড়িয়া গেল। ছেলে বুড়ো স্ত্রী পুরুষ একেবারে যেন খেপিয়া উঠিল। ভলান্টিয়ারদের চেষ্টায় এতক্ষণ সকলের দর্শন ও প্রণাম শৃঙ্খলাবদ্ধভাবেই চলিতেছিল। এবার আর কাহাকেও সংযত করা গেল না। যাদব আর পাগল দিদি বুঝি পিছিয়াই যান ভিড়ে। পাগল দিদির দুটি পা ঢাকিয়া গেল সিঁদুরে। তারপর ছেলেদের চেষ্টায় জনতা ঠেকাইবার ব্যবস্থা হইলে শয্যা রচনা করিয়া পাশাপাশি দুজনকে শোয়ানো হল। কায়েত পাড়ার সংকীর্ণ পথে কোনোবার রথ চলে নাই। শীতলবাবুর হুকুমে বেলা প্রায় ৩টার সময় বাবুদের রথটি অনেক চেষ্টায় যাদবের গৃহের সম্মুখ পর্যন্ত টানিয়া আনা হইল। পাগল দিদিকে কোনো মতে চোখ মেলানো গেল না। যাদব কষ্টে চোখ মেলিয়া একবার চাহিলেন। চোখের তারা দুটি এখন তাহার আরো ছোট হইয়া গিয়াছে। তারপর যাদবও আর সারা শব্দ দিলেন না। সকলে বলিল সমাধি। পাগল দিদি মারা গেলেন ঘণ্টা খানেক পরে। ঠিক সময়টি কেহ ধরিতে পারিল না। একটি ব্রাহ্মণ সধবা গঙ্গা জলে মুখের ফেনা ধুইয়া দিলেন। যাদবের শেষ নিঃশ্বাস পড়িল গোধূলি বেলায়। শশীর স্পর্শ করিবার অধিকার নাই। তফাৎ হইতে সে ব্যাকুলভাবে বলিল, ওর মুখে কেউ গঙ্গা জল দিন। সত্যি মিথ্যায় জড়ানো জগৎ, মিথ্যারও মহত্ব আছে। হাজার হাজার মানুষকে পাগল করিয়া দিতে পারে মিথ্যার মোহ। চিরকালের জন্য সত্য হইয়াও থাকিতে পারে মিথ্যা। যারা যাদব ও পাগল দিদির পদধূলি মাথায় তুলিয়া ধন্য হইয়াছিলেন, তাদের মধ্যে কে দুজনের মৃত্যু রহস্য অনুমান করিতে পারিবে? চিরদিনের জন্য এ ঘটনা গাঁথা রইল মনে, এক অপূর্ব অপার্থিব দৃশ্যের স্মৃতি। দুঃখ যন্ত্রণার সময় এ কথা মনে পড়িবে। জীবন রুক্ষ নিরস হইয়া উঠিলে এ আশা করিবার সাহস থাকিবে যে খুঁজিলে এমন কিছুও পাওয়া যায় জগতে বাঁচিয়া থাকার যে যা বড়। শোক দুঃখ জীবনের অসহ্য ক্লান্তি এসব তো তুচ্ছ। মরণকে পর্যন্ত মানুষ মনের জোরে জয় করিতে পারে। কত সংকীর্ণ দুর্বল চিত্তে যে যাদব বৃহতের জন্য মৃদু হোক প্রবল হোক ব্যাকুলতা জাগাইয়া রাখিয়া গিয়াছেন, শশী তাই ভাবে। যখন ভাবে তখন আফিমের ক্রিয়ায় যাদবের চামড়া ঢাকিয়া চটচটে ঘাম, বিন্দুর মতো ছোট হইয়া আসা চোখের তারকা আর মুখে ফেনা উঠিবার কথা সে ভুলিয়া যায়। বর্ষা আসিয়াছে। খালে জল বাড়িল, ডোবা পুকুর ভরিয়া উঠিল। চারিদিকে কাদা, ভাঙা পথে কোথাও যাওয়া মুশকিল।
পালকি বেহারাদের পা কাদায় ডুবিয়া যায়, ধীরে ধীরে চলিতে হয়। এমনি বৃষ্টি বাদলার মধ্যে একদিন কুসুমের বাবা মেয়েকে লইতে আসিল। সেদিন তালপুকুরের ধারে কুসুম কেমন করিয়া পড়িয়া গেল সেই জানে। বলিল, কোমরে চোট লাগিয়াছে আর হাতটা গিয়াছে ভাঙিয়া। কি করে যাব তোমার সঙ্গে? আমি তো যেতে পারবো না বাবা, পুজোর সময় এসে আমায় নিয়ে যেও। কুসুমের বাবা অত্যন্ত আফসোস করিয়া বলিল, কতকাল যাওয়া হয়নি, তোর মা কাদাকাটা করেন কুশি, দুটো দিন বরং দেখে যাই, ব্যথাটা যদি কমে। কুসুম বলিল, 2-4 দিনই এ ব্যথা কি কমবে বাবা? কোমরের ব্যথায় নড়তে পারি না, হাড় আর কিছু ভেঙেছে কিনা কে জানে। হাতটা সত্যই মচকাইয়া গিয়াছিল। শশী আসিয়া পরীক্ষা করিবার সময় এক ফাঁকে জিজ্ঞাসা করিল, ইচ্ছে করে পড়নি তো বউ? কি যে বলেন ছোটবাবু, ইচ্ছে করে পড়ে কেউ কোমর ভাঙে? হাতে তবে তোমার কিছু হয়নি, শুধু কোমর ভেঙেছে না? হাতও ভেঙেছে, কুসুম বলিল। শশী হাতটা নাড়িয়া চাড়িয়া বলিল, কই বেশি ফোলেনি তো? কুসুম রাগিয়া বলিল, আবার কি ফুলবে ছোটবাবু, ফুলে কি ঢোল হবে? পরদিন দুপুরবেলা আকাশ ঢাকা মেঘে চারিদিকে অন্ধকার হইয়া আসিয়াছিল। শশী বসিয়াছিল নিজের ঘরে। গ্রামান্তরে রোগী দেখিতে যাইবার কথা ছিল, মেঘ দেখিয়া বাহির হয় নাই। নানা কথা ভাবিতে ভাবিতে জোরে বৃষ্টি নামিয়া আসিল। পরক্ষণে আসিল কুসুম। হাতের ব্যথা সহিতে না পারিয়া ওষুধ লইতে আসিয়াছে। শশী বলিল, হাতে এমন কি ব্যথা হলো যে এ বৃষ্টি মাথায় করে ওষুধ নিতে এলে? এলেই বা কি করে, কোমর না তোমার ভেঙে গেছে? কুসুম অস্পষ্টভাবে বলিল, কষ্ট করে এলাম। কেন তা এলে? বিকেলেই তো আমি যেতাম। সইতে পারি না ছোটবাবু। এবার শশী একটু বিবর্ণ হইয়া গেল। চিরকাল এমনভাবে চলিবে না সে জানিত। একদিন ছেলে খেলায় আর কুলাইবে না। তবু এমন বাদলায় কুসুম বোঝাপড়া করিতে আসিল। কুসুমকে দোষ দেওয়া যায় না। ভাষা ভাষা হালকা ভাবের আড়াল দিয়া এই দিনটিকে এড়াইয়া চলিবার চেষ্টা বড় নির্মম। কুসুম যে এতদিন সহ্য করিয়াছে তাই আশ্চর্য। যাই থাক তার মনে, কুসুমের কি আসিয়া যায়? সে কেন চিরকাল তার ভীরু নীরবতাকে প্রশ্রয় দিয়া যাইবে? দীর্ঘকাল ধরিয়া কুসুমের প্রতি নিজের অন্যায় ব্যবহার মনে করিয়া শশীর লজ্জা বোধ হইল। মৃদুস্বরে সে বলিল, কিছু মনে করো না বউ, আমার আগেই বোঝা উচিত ছিল। কুসুম কথা বলিল না। শশী যেন তাতে আরো বিবর্ণ হইয়া গেল। জানালা দিয়ে ঘরে ছাট আসিতেছিল। উঠিয়া জানালাটা বন্ধ করিয়া এতক্ষণে সে হঠাৎ অত্যন্ত বেখাপ্পা ভদ্রতা করিয়া বলিল, বসো না বউ, বসো ওইখানে। কুসুম বসিল এবং বসিয়া যেন বাঁচিল। শশী আরো মৃদুস্বরে বলিল, অনেকদিন থেকে তোমায় কটা কথা বলবো ভাবছিলাম বউ, বলি বলি করে বলতে পারিনি। বলা কিন্তু দরকার নয়? আমরা ছেলে মানুষ নই, ইচ্ছে হলেই একটা কাজকে আমরা করতে পারি? বুঝে সুঝে কাজ করা দরকার। এই তো দেখো পরাণ আমার বন্ধু, উপকার করতে গিয়ে চিরকাল শুধু অপকারই করেছি। তবু তাও আমি গ্রাহ্য করতাম না বউ। এই বৃষ্টিতে তুমি এলে, তোমার কাছে সরে বসতে না পেরে আমার যা কষ্ট হচ্ছে, কারো মুখ চেয়ে আমি তা সইতাম না। কিন্তু আমি গায়েই থাকবো না বউ। আজ বাদে কাল চলে যাব বিদেশে, আর কখনো ফিরব না। এরকম অবস্থায় একটু মনের জোর করে। কুসুম হঠাৎ মুখ তুলিয়া বলিল, হাতে ব্যথা বলে ওষুধ নিতে এলাম, এসব আমাকে কি শোনাচ্ছেন? শশী থতমত খাইয়া গেল। তারপর শুদ্ধ স্বরে বলিল, কি বললে? ওষুধ নিতে এসেছ? হাতটার ব্যথা সইতে পারি না ছোটবাবু। শশী ম্লান মুখে বলিল, হাতের ব্যথার ওষুধ তো জানি না বউ। মালিশের ওষুধ যা দিয়ে এসেছি তাই মালিশ করোগে। কি করে যাবে এই বৃষ্টিতে? কি করে এলাম? বলিয়া কুসুম দরজা খুলিয়া বৃষ্টির মধ্যে নামিয়া গেল। চলন দেখিয়া মনে হইল না কাল সে কোমরে চোট খাইয়া শয্যাগত ছিল। শশীর মনে বর্ষার মতো বিষণ্ণতা ঘনাইয়া আসে। কুসুম শেষে এমন দুর্বোধ্য হইয়া উঠিল
সে কত আশা করিয়াছিল কুসুম ধীর শান্তভাবে তার সমস্ত কথা শুনিবে, সমস্ত বুঝিতে পারিবে। কোথাও এতটুকু না বোঝার কিছু না থাকায় তাদের দুজনের কারো মনে দুঃখ থাকিবে না, অভিমান থাকিবে না, লজ্জাও থাকিবে না। বোঝাপড়া শেষ হইবে গভীর অন্তরঙ্গতায়, নিবিড় সহানুভূতিতে। তার বদলে এ কি হইল? ভাবিয়া ভাবিয়া শশীর মনে হইল গ্রাম্য মন কুসুমের, কিন্তু তার বুঝিবার ক্ষমতা নাই। পরদিন পরাণের কাছে সে খবর পাইল কুসুমের হাত আর কোমরের ব্যথা কমিয়াছে। কাল সে বাপের বাড়ি যাইবে। কদিন থাকবে বাপের বাড়ি? বলছে তো পুজো পেরিয়ে আসবে। কদিন থাকে এখন? তোমার কষ্ট হবে পরাণ, শশী বলিল। পরাণ গম্ভীর মুখে বলিল, কিসের কষ্ট? দুবেলা ভাত দুটো মাই ফুটিয়ে দিতে পারবে। ভেবেচিন্তে আমি একরকম পাঠাচ্ছি ছোটবাবু। বাপের বাড়ি যেতে না পারলে মেয়ে মানুষের মাথা বিগড়ে যায়। রাত্রে কিছু ঠিক হল না। ভোর রাত্রে গোবর্ধন এবং আরো দুজন মাঝিকে তুলিয়া শশী বাজিতপুরে যাইবে বলিয়া বাহির হইয়া পড়িল। একা বাজিতপুর যাইতে বড় নৌকা সে ব্যবহার করে না। ছোট নৌকায় গোবর্ধন একাই তাহাকে লইয়া যায়। আজ তাহার বড় নৌকাটির প্রয়োজন হইল কেন কেহ বুঝিতে পারিল না। বিছানা পাতিয়া জলের কুঁজো, বাড়ির তৈরি খাবার ভরা টিফিন ক্যারিয়ার, একডালা পাকা আম, চায়ের সরঞ্জাম, ওষুধের ব্যাগ প্রভৃতি নৌকায় তুলিয়া গোবর্ধন সব ঠিক করিয়া ফেলিল। শশী কিন্তু নৌকা খুলিল না। তীরে দাঁড়াইয়া টানিতে লাগিল সিগারেট। রোদ উঠিবার পর কুসুমের ডুলি আসিল ঘাটে, সঙ্গে অনন্ত আর পরাণ। শশীকে দেখিয়া পরাণ বলিল, ছোটবাবু যে এখানে? শশী বলিল, বাজিতপুর যাব পরাণ, তোমাদের জন্য দাঁড়িয়েছিলাম। তোমাদেরও ছোট নৌকায় এদের দিয়ে কাজ নেই। বাজিতপুর পর্যন্ত আমার নৌকায় চলো, সেখানে ভালো দেখে একটা নৌকা ঠিক করে দেব। তাই হোক, কারো আপত্তি নাই। পরাণকে ধরিয়া কুসুম শশীর নৌকায় উঠিল। তার তোরঙ্গ, বোঁচকা এবং অন্য সব জিনিস তোলা হইলে শশী বলিল, তুমি ছইয়ের মধ্যে বিছানায় বসবে যাও বউ, সামনের দিকে এগিয়ে বসো, তাহলে চারদিক দেখে যেতে পারবে। নৌকার দোলনে দুলিয়া দুলিয়া কুসুমের বাবার ঘুম আসে। কুসুম ছইয়ের মধ্যে পিছনে হালের দিকে তাহার শোয়ার ব্যবস্থা করিয়া দিল। সে ঘুমাইয়া পড়িলে শশীকে ডাকিয়া বলিল, হঠাৎ আমাকে বাপের বাড়ি পৌঁছে দেবার শখ হল কেন শুনি? বলিয়া মৃদু হাসিল কুসুম। শশী বলিল, তুমি ভাবছ কাজ নেই না? তোমার জন্য যাচ্ছে শুধু, উকিলের সঙ্গে দেখা করব। মামলা আছে বুঝি? মামলা তো দুটো একটা লেগেই আছে, সেজন্য নয়। কি কারণে যেতে লিখেছেন? জরুরি, তবে আজ না গেলেও চলত। কুসুম একটু হাসিল। আর চোখে একবার বাপের দিকে চাহিয়া কুসুম বলিল, আমার জন্য এলেন আজ না? শশী বলিল, হ্যাঁ। গভীর সুখে কুসুমের মুখখানা উজ্জ্বল হইয়া উঠিল। তবু নিঃশ্বাস ফেলিয়া দুঃখের সঙ্গেই বলিল, ভেবেছিলাম বাপের বাড়ি গিয়ে কমাস থাকব, আর থাকা হবে না বুঝতে পারছি। আশ্চর্য চরিত্র কুসুমের। এতক্ষণে শশী একটু লজ্জা বোধ করিল। সেদিন রহস্য সৃষ্টি করে নাই কুসুম, ওরকম বাঁকা তার মনের কথা বলিবার ধরন। সে কিছু বুঝিবে না, কিছু মানিবে না। কেন ভাবিয়া মরে শশী? সেদিন কুসুমের ব্যবহারের মানে ছিল শুধু এই। আর এক বিষয়ে শশী বিস্মিত হয়। সেদিন সে গ্রাম ছাড়িয়া চলিয়া যাইবার কথা বলিয়াছিল, সে সম্বন্ধে কুসুমের কি কিছু বলিবার নাই? কথাটা সে বিশ্বাস করে নাই নাকি? বাজিতপুরের ঘাটে নৌকা বাঁধিয়া শশী নামিয়া গেল। গোবর্ধনকে বলিয়া দিল, কুসুমকে বাপের বাড়ি পৌঁছাইয়া দিয়া বিকালে যেন নৌকা আনিয়া ঘাটে রাখে। বাজিতপুরের সিনিয়র উকিল রামতারণ বাবুর কাছে মোকদ্দমা উপলক্ষে শশীকে মাঝে মাঝে আসিতে হয়। এবারও দেখা করিবার জন্য দিন কতেক আগে তার একখানি চিঠি পাইয়া শশীর কোনো অসাধারণ প্রত্যাশা জাগে নাই। ব্যাপার শুনিয়া খানিকক্ষণ তাই সে বিস্ময়ে হতবাক হইয়া রহিল। 10টা গ্রামকে বিচলিত ও উত্তেজিত করিয়া যাদব মরিয়াছেন, কিন্তু আরও যে চমক তিনি সঞ্চিত করিয়া রাখিয়া গিয়াছেন সকলের জন্য,
শশী তো তাহা ভাবিতেও পারে নাই। গ্রামে একটি হাসপাতাল করার জন্য যা কিছু ছিল যাদবের সব তিনি দান করিয়া গিয়াছেন। ব্যবস্থার ভার শশীর, দায়িত্ব শশীর। কি ছিল যাদবের? হাসপাতাল করার উপযুক্ত দান হিসেবে অত্যধিক কিছু নয়। যাদবের দান হিসাবে বিস্ময়কর প্রচুর। ১,০১৫ টাকার কোম্পানির কাগজ, ১২-১৩ হাজার নগদ, আর যেখানে যাদব বাস করিতেন সেই বাড়ি ও জমি। এত টাকা ছিল যাদবের। পুরনো ভাঙা বাড়িটার স্যাঁতস্যাঁতে ঘরে যাদব ও পাগল দিদির সাদা সিধে ঘরকন্যার ছবি শশীর মনে পড়িতে লাগিল। কখানা বাসন, মাটির হাড়ি কলসি, কাঠের জীর্ণ সিন্দুক, গৃহসজ্জার অভাবজনিত দীনতা। তাও অপূর্ব ছিল সত্য। সে ঘরের পরিচ্ছন্নতা, ধূপগন্ধি, শান্ত আবহাওয়া চিরদিন শশীকে অভিভূত করিয়াছে। কিন্তু টাকার ছাপ তো কোথাও ছিল না সেই গৃহী সন্ন্যাসীর গৃহে। রামতারণের বয়স হইয়াছে। আদালতে যাওয়া তিনি অনেক কমাইয়া ফেলিয়াছেন। ভোর 4টায় উঠিয়া আহ্নিক করিতে বসেন। মানুষটা ধার্মিক। বলিলেন, স্বেচ্ছায় দেহত্যাগ করবেন এরকম একটা খবর কানে এসেছিল। গুজব বলে বিশ্বাস করিনি, নইলে একবার দেখতে যেতাম। এখন আফসোস হয়। কতবার পায়ের ধুলো দিয়েছেন। এত বড় মহাপুরুষ ছিলেন, জানলে পরকালের কিছু কাজ করে নিতাম। এসেছেন গিয়েছেন, টেরও পায়নি কি জিনিস ছিল তার মধ্যে। শশী বলিল, অনেকে সিদ্ধ পুরুষ বলতো, তাই ছিলেন। এমন আত্মগোপন করে থাকতেন, বুঝবার কোনো উপায় ছিল না। আগে যদি জানতাম। অনেক কথা হয়, অনেক আলোচনা, অনেক পরামর্শ। রামতারণের ছেলে, জামাই, মহুরী, আমলারা চারিদিকে ঘিরিয়া আসিয়া স্তব্ধ বিস্ময়ে শশীর কথা শুনিয়া যায়। যাদবের দেহত্যাগের বর্ণনা শুনিতে শুনিতে রামতারণ আবেগের সঙ্গে বলেন, মরেছে সবাই, অমন মরণ হয় কজনের? অসুখ নেই, বিসুখ নেই, ইচ্ছে হলো আর দেহ ছেড়ে আত্মা অনন্তে মিশিয়া গেল। তোমার ডাক্তারি শাস্ত্রে একে কি বলে শশী? কি বলবে? কিছুই বলে না। রামতারণ আরও আবেগের সঙ্গে বলেন, কোত্থেকে বলবে? ভারতবর্ষ ছাড়া জগতের কোথায় আছে এ জ্ঞান? ভাবলে গায়ে কাটা দিয়ে ওঠে। 2 পাতা ইংরেজি পড়ে এসব আমরা অবিশ্বাস করি, ফাঁকি বলে উড়িয়ে দিই। কই, এবার বলুক দেখি কেউ, কোথায় এতটুকু ফাঁকি ছিল? নিজে তুমি ডাক্তার মানুষ, আগাগোড়া দাঁড়িয়ে সব দেখেছ। যাও শশী, সমস্ত বিবরণটা লিখে কাগজে ছাপিয়ে দাও। পড়ে মতিগতি একটু ফিরুক মানুষের। অল্প বয়স হইতে এ বাড়িতে শশীর আনাগোনা আছে। দুপুরে খাওয়া দাওয়া করিয়া এখানেই সে বিশ্রাম করিল। মৃত্যুর কয়েকদিন আগে শহরে আসিয়া যাদব শেষ উইল করিয়া গিয়াছিলেন। প্রাণ ও মান বাঁচানোর জন্য পলানোর পরামর্শ দিয়া যেদিন শশী তার বকুনি শুনিয়াছিল, তার উপরে মরিবার জন্য যাদব হয়তো সেই সময়ই মনস্থির করিয়াছিলেন, তার আগে বোধ হয় নয়। শশী আজ সব বুঝিতে পারে। যেরকম অপূর্ব ও লোভনীয় হইয়া উঠিয়াছিল মরণ, মানুষ কি সে লোভ ছাড়িতে পারে? নিজে দাঁড়াইয়া সব সে দেখিয়াছিল আগাগোড়া। মরণ এবং কারণ চিরদিনের জন্য তারই মনে গাঁথা হইয়া রহিল। তাকে জড়াইয়া গেলেন কেন? সে ম্লেচ্ছ, নাস্তিক। শেষ পর্যন্ত সে অবিশ্বাস করিয়া আসিয়াছে যাদবের অলৌকিক শক্তিকে। তবু হাসপাতাল করার ব্যাপারে তারই হাতে সমস্ত কর্তৃত্ব ছাড়িয়া দিয়া গেলেন। তাকে বিশ্বাসী করার জন্য কি ব্যাকুলতা ছিল যাদবের। শশীর সে কথা মনে পড়ে। মানুষটার চরিত্রের কত আশ্চর্য দিক যে একে একে পরিস্ফুট হইয়া উঠিতে থাকে। এই উইলের বিষয়ে তাকে কিছু না জানানো, এও এক অসাধারণত্ব যাদবের। জানাইয়া গেলে ভার গ্রহণ করিতে সে অস্বীকার করিতে পারিত না। তবু যে যাদব জানান নাই, তার কারণ হয়তো আর কিছুই নয়। এতগুলি টাকা তার অধিকারে রাখিয়া যাওয়ার জন্য যদি তার সহজ ব্যবহারের ব্যতিক্রম হয়। কৃতজ্ঞতায় হোক আর যে কারণেই হোক, মন রাখা কথা যদি শশী বলে, শেষ কয়েকটা দিনে তার যোগ সাধনার ক্ষমতায় শশীর বিশ্বাস জন্মিলে যদি বুঝিতে না পারা যায় অবিশ্বাস শত উৎসারিত, এর পিছনে আর কোনো পার্থিব বিবেচনার প্রেরণা নাই। বিকালে গোবর্ধন আসিল। গ্রামে ফিরিতে হইয়া গেল রাত। শশীর কাছে সমস্ত কথা শুনিয়া বিস্ময়াবিষ্ট গোপাল বলিল, এত টাকা লোকটা পেল কোথায় রে? হ্যাঁ, বড় লোকের ছেলে ছিলেন বোধ হয়। ওয়ারিশ থাকিলে খবর পেয়ে তারা বোধ হয় গোলমাল করবে শশী,
মামলা মোকদ্দমা না করে ছাড়বে না সহজে। তুই না বিপদে পড়িস শেষে। আমার কিসের বিপদ? আমাকে তো দেননি টাকা। এসব উইল সহজে উল্টায় না। গোপাল অকারণে গলা নিচু করিয়া বলিল, কারো কাছে হিসাব নিকাশ দিতে হবে না তোকে। শশী বলিল, টাকা পয়সার ব্যাপার, হিসাব নিকাশ থাকবে না? তবে আমাকে কৈফিয়ত দিতে হবে না কারো কাছে। আমার খুশি মতো 3 জন ভদ্রলোককে বেছে নিয়ে কমিটি করব। তারা শুধু আমাকে পরামর্শ দেবেন। সব বিষয়ে কর্তৃত্ব থাকবে আমার। এত খাটবি খুটবি, তুই কিছু পাবি না শশী? হাসপাতালের ডাক্তার হিসাবে ইচ্ছা করলে কিছু মাইনে নিতে পারব। সমস্ত রাত ভাবিয়া পরদিন গোপাল বলিল, দেখ শশী, তুই ছেলে মানুষ, এসব গোলমেলে ব্যাপারে তোর থেকে কাজ নেই। এসব নিয়ে থাকলে ডাক্তারি করবি কখন? হাঙ্গামা তো সহজ নয়। তার চেয়ে আমার হাতে ছেড়ে দে সব, আমি ব্যবস্থা করব। গায়ের হাসপাতাল হবে, এত সব বয়স্ক বিচক্ষণ লোক থাকতে সব ব্যাপারে ছেলে মানুষ তুই, তোর কর্তৃত্ব থাকলে সকলে চটে যাবে শশী। শত্রুতা করে সব পণ্ড করে দেবে। তুই সরে দাঁড়া। শশী বলিল, তা হয় না। হয় না? কেন হয় না শুনি? তুই বুঝি অবিশ্বাস করিস আমাকে? শশী এবার বিরক্ত হইয়া বলিল, অবিশ্বাসের কথা কোথা থেকে আসে? আর কারোর ভার দেওয়ার অধিকার নেই। আমি দায়িত্ব না নিলে গভর্নমেন্টের হাতে চলে যাবে। গোপাল বোধহয় কথাটা বিশ্বাস করিল না। পরদিন সে চলিয়া গেল বাজিতপুর। ফিরিয়া আসিয়া বলিল, উইলটা দেখে এলাম শশী, সব দায়িত্ব তোকে নিতে হবে, কিন্তু কাজের কন্ট্রাক্ট তুই যাকে খুশি দিতে পারিস, তাতে কোনো বাধা নেই। তাই দে আমাকে, এজেন্ট করে নে আমায়। শশী বলিল, কোথাও কিছু নেই। আগে থেকে আপনি এত ব্যস্ত হয়ে পড়লেন কেন? গোপাল বলিল, ব্যস্ত কি হয়ে সাধে? তুই ছেলে মানুষ, কি করতে কি করে বসবি? আপনার সঙ্গে পরামর্শ করেই করব। একজন সৎ কাজে যথাসর্বস্ব দান করিয়া গিয়াছে, আর একজন তাতে কিছু ভাগ বসাইতে চায়। কিছু ভালো লাগে না শশীর। অসংখ্য দুর্ভাবনা ঘনাইয়া আসে। এদিকে অবিশ্রান্ত বর্ষা নামিয়াছে, তাও অসহ্য। গ্রাম কি শ্রীহীন কদর্য প্রকৃতির এই লীলাভূমি। বর্ষার নির্মল বাড়িপাতে গলিয়া হইল পাঁক, পচিয়া হইল দুর্গন্ধ। পালানোর দিন আরও কতকাল পিছাইয়া গেল কে জানে। কুসুম ফিরিবার আগে গ্রাম ছাড়িতে পারিলে হইত, সে উপায় আর নেই। দেশে এত গণ্যমান্য লোক থাকিতে যাদব শেষে এমন বিপদে ফেলিয়া গেলেন তাহাকেই। যাদবের মহামৃত্যুর উত্তেজনা এখনো কাটিয়া যায় নাই। উইলের খবরটা প্রকাশ পাওয়া মাত্র আর এক দফা উত্তেজনার প্রবাহ বহিয়া গেল। শীতলবাবু শশীকে ডাকিয়া সব শুনিলেন। বলিলেন, পণ্ডিত মশাই বলে এবং তিনি স্বর্গীয় বলে শশী, নইলে আমি থাকতে আমার গায়ে আমাকে ডিঙিয়ে হাসপাতাল দেবার স্পর্ধা কখনো সইতাম না। তা শোনো, তোমার ফান্ডে আমি 1000 টাকা চাঁদা দেব। শশীর ফান্ড? টাকাগুলি যাদব যেন শশীর কল্যাণেই দান করিয়া গিয়াছেন। গ্রামের মান্যবরেরাও সদলে শশীর কাছে যাতায়াত শুরু করিলেন। শীতলবাবুর মতো মনে সকলের আঘাত লাগিয়াছে। এত সব ধনীমানী বয়স্ক লোক থাকিতে এত বড় একটা ব্যাপারের সম্পূর্ণ ভার শশীকে দিয়া গেলেন। কি বিস্ময়ের কাণ্ড যাদবের! কি অপমান সকলের! অপমান বোধ করিয়াও তাহারা কিন্তু থাকিতে পারে না দূরে। শশীকে ছাঁকিয়া ধরিলেন। 3 জনের বদলে অযাচিতভাবে পরামর্শদাতা 30 জন সভ্যের কমিটি যেন গড়িয়া উঠিল শশীকে ঘিরিয়া। আর গোপাল অবিরত ছেলের কানে মন্ত্র জপিতে লাগিল, পারবি না শশী, তুই পারবি না, আমায় ছেড়ে দে সব। যাদবের ভাঙা ঘরের চাবি গ্রামের জমিদার হিসাবে শীতলবাবুর কাছে জমা ছিল। একদিন দেখা গেল তালা ভাঙিয়া ঘরের জিনিসপত্রকে তছনছ করিয়াছে। এখানে ওখানে শাবল দিয়া করিয়াছে গভীর গর্ত। ঘটিবাটি কয়েকটি যায় নাই দেখিয়া বোঝা গেল ঘরে ছ্যাঁচড়া চোর আসে নাই। আসিয়াছিল কল্পনাপ্রবণ অনুসন্ধিৎসু গুপ্তধনের সন্ধানে। শ্রীনাথ চেঁচাইয়া বলিতে লাগিল, মরবে বেটারা, মরবে। যে হাত দিয়া শাবল ধরেছিল খসে খসে পড়বে বেটাদের। আইন ঘটিত হাঙ্গামাগুলি সহজে মিটিল না। সাধারণের উপকারার্থে দান করা অর্থের উপর একজন যুবকের অধিকার উইলে স্পষ্ট লেখা থাকিলেও আইনের চোখে কেমন কটু ঠেকিতে লাগিল।
কোন পক্ষ হইতে ঠিক বোঝা গেল না, সম্ভবত আকাশ ফুড়িয়া গোপাল দাসের ছেলেটার পকেটে এতগুলি টাকা আসিবার সম্ভাবনায় গায়ে যাদের ধরিয়া গিয়াছিল জ্বালা, তাদের পক্ষ হইতে তদবিরের ফলে উইলের কয়েকটা গলদ বাহির করিয়া উইল বাতিল করার চেষ্টাও হইল। অনুসন্ধান হইল অনেক। শশী বাজিতপুরে ছুটাছুটি করিল অনেকবার। উইলের সাক্ষীদের অনেক জেরা করা হইল। তারপর বেয়ারিশ যাদবের অর্থ ও সম্পত্তি দিয়া গাউদিয়া হাসপাতাল করিবার অধিকার পাইল শশী। কমিটি গঠন করিবার সময় শশী পড়িল আর এক বিপদে। কাকে রাখিয়া কাকে আহ্বান করিবে? উইলে নির্দেশ আছে গণ্যমান্য 3 জন বয়স্ক ভদ্রলোক। মান্যগণ্য ভদ্রলোকের অভাব নাই, কিন্তু শশী যাদের মানে, কমিটিতে আসিলে শশীকে তারা মানিবে না। শশীর যারা অনুগত তারা আসিলে অননুগতেরা অগ্নিশর্মা হইয়া উঠিবে। শীতলবাবুকে অনুরোধ করিতে তিনি স্বীকার করিলেন, রাগও করিলেন। শশী করতালি করিবে, গ্রামের জমিদার, তিনি শুধু দিবেন পরামর্শ, স্পর্ধা বটে শশীর। শশী সবিনয়ে বলিল, আমি কেন, আপনি সব বিষয়ে হেড থাকিবেন। উইলে তো কই, তা লেখেনে বাবু। অবস্থা বিবেচনা করিয়া শশী তখন বলিল, তবে থাক, ব্যস্ত মানুষ আপনি, এসব হাঙ্গামায় আপনার থেকে কাজ নেই। হাসপাতাল হলে যে স্থায়ী কমিটি হবে, আপনাকে তো তার প্রেসিডেন্ট হতেই হবে। মাঝে মাঝে আমি আসব, উপদেশ নিয়ে যাব আপনার। আপনি সহায় না থাকলে এত বড় ব্যাপার আমি কেন সামলাতে পারব বলুন? প্রেসিডেন্ট হতে হবে নাকি আমায়? আপনি থাকতে আর কে হবে প্রেসিডেন্ট? শশী যেন আশ্চর্য হইয়া গেল। তখন প্রীত হইয়া শীতল শশীকে খাতির করিয়া বসাইলেন। হুকুম দিলেন জল খাবার আনিবার। বলিলেন, আর কে কে থাকিবে কমিটিতে? শশী বলিল, কাকে নিয়ে সুবিধা হয় আপনি যদি তা বলে দিতেন। শীতল বলিলেন, আমাদের মনসেবকে নাও না, উখারা সত্য হরিবাবুকে, আইনজ্ঞ মানুষ। শশী বলিল, বলবো ওকে। তাহলে 2 জন হল, আপনি আর সত্য হরিবাবু। আরও একজন চাই। সাতগাঁর হেডমাস্টার কেশববাবুকে নিলে কেমন হয়? এমন কৌশলে শীতলকে বশ করিতে পারায় এবার সহজেই যথারীতি কমিটি গঠিত হইল। শীতলের গৃহে সভ্যেরা একত্র হইয়া পরামর্শ করিতে লাগিলেন। মতান্তরের যে আশঙ্কা শশীর ছিল, দেখা গেল সেটা প্রায় অমূলক। মতান্তরের ভয়টা তার চেয়ে ওদেরও কম নয়। বিনয় ও নম্রতার মধ্যেও কোনো বিষয়ে শশীর দৃঢ়তা উকি দিলে শীতলও সে বিষয়ে আর প্রতিবাদ করেন না। সংঘর্ষ বাঁচাইয়া চলেন। সত্যহরি ও কেশব বৃদ্ধ, অত্যন্ত নিরীহ মানুষ। ঠিক হইল, ফান্ড খুলিয়া চাঁদা তোলা হইবে। যাদবের ভাঙা বাড়ি ও জমি বেচিয়া সাতগাঁ, উখারা ও গাউদিয়ার সংযোগ স্থলে হাসপাতালের জন্য জমি কেনা হইবে। শীতলের সভাপতিত্বে একদিন গ্রামে একটা সভা হইয়া গেল। সভায় নিজের বক্তৃতা শুনিয়া নিজেই শশী হইয়া গেল অবাক। কে জানিত সে এমন সুন্দর বলিতে পারে। সভায় যথেষ্ট উৎসাহ উত্তেজনার সৃষ্টি হইয়াছিল বটে, কিন্তু শেষের দিকে হঠাৎ মুষলধারে বৃষ্টি নামায় উত্তেজনা একটু নরম হইয়া আসিল। ছেলেরা চাদরের প্রান্ত ধরিয়া অর্থ সংগ্রহের জন্য সভায় ঘুরিতে আরম্ভ করা মাত্র মেঘের অজুহাতে অনেকে বাড়িও চলিয়া গেল। প্রথমে অনেক ভয় ভাবনা ছিল, এখন শশীর মন উৎসাহে ভরিয়া উঠিয়াছে। বড় কিছু করিবার যে আগ্রহ চাপা পড়িয়া তাহাকে উতলা করিয়া তুলিয়াছিল, তারই যেন একটা মুক্তি হঠাৎ তাহার জুটিয়া গিয়াছে। সারাদিন জলকাদায় ছুটাছুটি করিয়া হিসাবের খাতাপত্র বগলে বাড়ি ফিরিয়া সে গভীর শ্রান্তি ও নিবিড় তৃপ্তি অনুভব করে। জীবনে নূতনত্ব আসিয়াছে, বৈচিত্র্য আসিয়াছে। যাদবের কাছে সে বোধ করে কৃতজ্ঞতা। তার সম্বন্ধে গ্রামবাসীর মনে যে দ্রুত পরিবর্তন আসিতেছে, তাতেও শশী এক উত্তেজনাময় আনন্দের স্বাদ পায়। এতদিন সে ছিল ডাক্তার, এবার যেন আপন হইতে ছোটখাটো একটি নেতা হইয়া উঠিতেছে। কাজের মানুষ বলিয়া গ্রামের ছেলেরা শশীকে এতদিন এড়াইয়া চলিত, এবার দল বাঁধিয়া আসিয়া কাজের নামে হইচই করার সুযোগ প্রার্থনা করিতেছে শশীর কাছে। এই বর্ষায় গায়ে গায়ে শশীর নির্দেশ মতো সকলে তাহারা চাঁদা সংগ্রহ করিতে ছুটিয়া গেল। উখারায় পাশের গ্রামে কিসের সভা হইবে ডাক আসিল।
শশীর কিছু বলা চাই। শুধু তাই নয়, গ্রামের সামাজিক ব্যাপারের জটলায় জীবনে এবার প্রথম ছেলে মানুষ শশীর আহ্বান হইল। সে গিয়া না পৌঁছানো পর্যন্ত সভার কাজ স্থগিতও রাখা হইল। যারা বয়স্ক, শশীর বয়স যেন তারা ভুলিয়া গিয়াছেন। কিন্তু সামাজিক ব্যাপারে শশী যোগ দিল না। সে জানে এ শুধু বার্ধক্যের অস্থায়ী আবেগ, যৌবনের সঙ্গে দুদিনের অন্ধ সন্ধি। আজ যে হুঁকা ও কাশির শব্দে মুখরিত সভায় তাকে সম্মানের আসন দেওয়া হইবে, কাল সেখানে তার জুটিবে টিটকারি। এদিকে গোপাল কেমন যেন মুশড়াইয়া গেল। হাসপাতাল সংক্রান্ত কোনো ব্যাপারে শশী যে তাকে হস্তক্ষেপ করিবার অধিকার দিল না, তা যেন তাকে গভীরভাবে আঘাত করিল। উদ্ধত প্রকৃতি গোপালের, অভিমানী মন। শশী তার একমাত্র ছেলে, তার কাছে এমন ব্যবহার গোপাল কল্পনা করিতে পারিত না। মাঝে মাঝে সে অবাক হইয়া শশীর দিকে চাহিয়া থাকে, কিছু যেন বুঝিতে পারে না। ছেলের মনেও শ্রদ্ধা বজায় রাখিতে হইলে নিজের জীবনকে যে বাপের পর্যন্ত শ্রদ্ধার উপযুক্ত করিয়া রাখিতে হয়, এ শিক্ষা গোপালের ছিল না। অদৃষ্টকে দোষারোপ করিয়া সে তাই মনে মনে হায় হায় করে। অনুতাপও যেন আসে গোপালের। মাঝে মাঝে সে ভাবে যে যত অন্যায় করিয়াছে জীবনে, এই তার শাস্তি। একদিন সে শশীকে বলিল, জানিস শশী, অনেক পাপে ভগবান আমাকে তোর মতো ছেলে দিয়েছেন। তোর এত মহত্ব কিসের তা কি আমি আর কিছু বুঝি না ভাবিস? আমার সঙ্গে রেশারেশি করিস তুই, আমাকে লজ্জা দেবার জন্য ন্যায়বান সেজে থাকিস। মহত্ব? বাপ পাপিষ্ঠ, উনি মহৎ, লজ্জা করে না শশী তোর? গোপালের মুখ দেখিয়া শশী একটু ভীত ভাবে বলিল, আপনাকে আমি কখনো সমালোচনা করিনি বাবা, অবিশ্বাস তো করিস। শশী মৃদুস্বরে বলিল, কিছু বোঝেন না, যা তা ভেবে রাগ করেন, এতে বিশ্বাস অবিশ্বাসের কথা তো কিছুই নেই। আপনি যা বলেছিলেন তা যদি করতাম, লোকে বলতো না বাপ বেটায় মিলিয়ে হাসপাতালের টাকা লুটছে। কথাটা সাময়িকভাবে গোপালের কানে লাগে। তবে গোপালের অভিযোগ তো শুধু যাদবের টাকাগুলি নাড়াচাড়া করার অধিকার হইতে বঞ্চিত হওয়ার জন্য নয়। যত দিন যাইতেছে সে টের পাইতেছে শশীর মনে, শশীর জীবনে তার স্থান আসিতেছে সংকুচিত হইয়া। শশী যে তাকে শুধু শ্রদ্ধা করে না তা নয়, সেজন্য আফসোসও যেন শশীর নাই। এইটুকু গোপালকে পাগল করিয়া দিতে চায়। গোপাল কত কি ভাবে। রাত্রে তার ঘুম হয় না। মাঝরাত্রে ঘুম ভাঙিয়া শশী তাহার তামাক টানার শব্দ শুনিতে পায়। সামান্য একটু সুবিধার জন্য মানুষের জীবন নষ্ট করিয়া যে মানুষটার এক মুহূর্তের জন্য কখনো অনুতাপ হয় নাই, গভীর অপরূপ একহীনতা থাকার জন্য যার কঠোর কর্মঠ প্রকৃতি শুধু নিষ্ঠুরতায় গড়া, শশী কি তাকে ভাবপ্রবণ করিয়া তুলিল? সেনদিদির কাঁধে হাত রাখিয়া সে যখন শ্রান্ত গলায় বলে, জানিস সরোজ, ছেলেমেয়ের কাছ থেকে একদিনের তরে সুখ পেলাম না, তখন কাছে উপস্থিত থাকিলে শশী বোধহয় চমকিয়া যাইত। সেনদিদির কাঁধে হাত রাখিবার জন্য নয়, গোপালের মুখ দেখিয়া, গলার স্বর শুনিয়া। হয়তো সে বুঝিতেও পারিত কত দুঃখে কানা সেনদিদির কাছে গোপাল আজ সান্ত্বনা খুঁজিয়া মরে। একদিন গোপাল একেবারে 500 টাকা শশীর হাতে তুলিয়া দিল। কিসের টাকা? হাসপাতাল ফন্ডে আমি দিলাম শশী। শশী বলিল, মোটে 500? লোকে কি বলবে বাবা? কি আশা করিয়াছিল গোপাল, কি বলিল শশী? নোটগুলি গোপাল ছিনাইয়া লইল, আগুন হইয়া বলিল, কত দেব তবে? লাখ টাকা দেব না, যায় 1 পয়সা আমি। শশীকে ঘিরিয়া যখন এমনি গোলমাল চলিতেছে, একদিন আসিল কুসুম। কয়েকদিন পরে আসিল মতির খবর। মতির কথা গোড়া হইতে বলি। রাজপুত্র প্রবীরকে স্বামী হিসেবে পাইয়া মতির সুখের সীমা নাই। গ্রাম ছাড়িতে চোখে জল আসে। অজানা ভবিষ্যতের কথা ভাবিয়া একটা রহস্যময় ভীতি বুক চাপিয়া ধরে। তবু আহ্লাদে মেয়েটা মনে মনে যেন গলিয়া যায়। এইটুকু বয়সে এমন উপভোগ্য, মন কেমন করা। স্টিমার ছাড়িলে জেটিতে দাঁড়ানো পরাণকে ঘুমটার ফাঁকে দেখিতে দেখিতে ভিতরটা যখন তোলপাড় করিতে লাগিল আর চোখের জলে সব ঝাপসা হইয়া গেল, রাজপুত্র প্রবীর পাশে বসিয়া আছে অনুভব করার মধ্যেই তখন কি উত্তেজনা, কি আশ্বাস।
কলিকাতায় পৌঁছিয়া আগে সে যে একবার কুমুদের খোঁজে কলিকাতা আসিয়াছিল, মতি সে বিষয়ে আর কিছুই বলিল না। প্রথম এই শহরটা দেখাইয়া কুমুদ তাহাকে থ বানাইয়া দিতে চায় বুঝিয়া মতি যথোচিত থই বনিয়া গেল। একটু বোকার মতো কথা বলিতে লাগিল মতি। এটা কি ওটা কি জিজ্ঞাসা করিয়া কুমুদকে অস্থির ও আনন্দিত করিয়া তুলিল। কি আনন্দ মতির, কি বানানো উচ্ছ্বাস! কোথায় উঠব আমরা? হোটেলে উঠব। কদিন হোটেলে থেকে তোমায় সব দেখিয়ে শুনিয়ে বাসা টাসা যদি করি তো করব, নয়তো বেড়াতে চলে যাব কোথাও। কেমন? তাই হোক, যা খুশি ব্যবস্থা করুক কুমুদ, মতির কোনো আপত্তি নাই। নতুন বউ সে, স্বামী এখন যেমন রাখিবে তেমনি থাকিবে। তারপর সংসার পাতিয়া দিলে তখন শুরু হইবে গৃহিণীপনা। এখন তাহার দায়িত্ব কিসের, কিসের ভাবনা? নিজের সৌভাগ্যে মতি পুলকিত হইয়া থাকে। গায়ের কোনো মেয়ে তার মতো এমন ভাগ্যবতী? মনের মতো বরের সঙ্গে তো বিবাহ হয়ই না। শ্বশুরবাড়ি গিয়া প্রথমে ঘোমটা দিয়া ঘরের কোণে বসিয়া থাকে, তারপর বাসন মাজে, ঘর লেপে, রান্না করে আর গালিগালাজ খায়। কত ভয়, কত ভাবনা, কত তারা পরাধীন। আর তার নিজের পছন্দ করা বর, বিবাহের পরেই এমন স্ফূর্তি করিয়া বেড়ানো, সব বিষয়ে স্বাধীনতা। হোটেলের ঘরখানা মতির পছন্দই হইল। রাস্তার দিকে দুটি জানালা আছে, ঝুঁকিলে দুদিকে অনেক দূর অবধি দেখা যায়। ঠিক সামনে একটা ছোট গলি সোজা গিয়া পড়িয়াছে ওদিকের বড় রাস্তায়। সেখানে ট্রাম চলে। কুমুদের সাহায্যে বিছানা পাতিয়া মতি ঘর গুছাইয়া ফেলিল। হোটেলের চাকরদের দিয়া দুটি একটি দরকারি জিনিস আনানো হইল। তারপর মতি সাবান মাখিয়া স্নান করিয়া আসিল। স্নানের ঘরের বন্ধ দরজার সামনে কুমুদের প্রহরী হইয়া দাঁড়াইয়া থাকা কি মজার ব্যাপার। হোটেলের বুড়া উড়িয়া বামুন, বেটে লিকলিকে বাদামি রঙের মানুষ সে, কিন্তু কথায় কাজে চটপটে। ঘরে ভাত দিয়া গেল। নিজের থালায় ভাতের পরিমাণ দেখিয়া মতি বলিল, মাগো, কত ভাত দিয়েছে দেখো আমাকে, আমার মতো সাতটাই কুলিয়ে যাবে যে। মেসে হোটেলে এমনি দেয়, নষ্ট হবে তো, ডেকে বলো না তুলে নিয়ে যাক। হোক না নষ্ট, আমাদের কি। তবু মতির মন খুঁতখুঁত করিতে লাগিল। আহা, ভাত যে লক্ষ্মী, ভাত কি নষ্ট করতে আছে? খাইতে খাইতে আবার সে আফসোস করিল। কুমুদ বলিল, তুমি তো আচ্ছা মেয়ে দেখছি, একটা তুচ্ছ কথা নিয়ে এত ভাবছ। ভাত নষ্ট হবে, তাও হোটেলের ভাত, এ আবার মানুষের মনে আসে? খাওয়া দাওয়ার পর সিগারেট টানিতে টানিতে কুমুদ ঘুমাইয়া পড়িল। জ্বলন্ত সিগারেটটা তার প্রসারিত হাত হইতে মেঝেতে খসিয়া পড়িলে মতি সেটা কুড়াইয়া নিভাইয়া তুলিয়া রাখিল। অর্ধেকও পড়ে নাই সিগারেটটা। ঘুম হইতে উঠিয়া কুমুদ আবার খাইতে পারিবে। তারপর গাড়ির কষ্টে মতিরও যেন ঘুম আসিতে লাগিল। চৌকিতে কুমুদ এমনভাবে গা এলাইয়া শুইয়াছে যে পাশে জায়গা খুব কম। নতুন বউ সে, বরের পাশে সবাই তো নিয়ম না। নিয়ম বজায় রাখিতে না পারিয়া মতি দুঃখিত মনে মেঝেতে একটা কম্বল বিছাইয়া শুইয়া পড়িল। 3টার সময় ঘুম ভাঙিল কুমুদের। মুখ হাত ধুইয়া জামা কাপড় পরিয়া সে মতিকে ডাকিয়া তুলিল। বলিল, দরজা দিয়ে বসো, আমি একটু বাইরে যাচ্ছি, কটা জিনিস কিনেই ফিরে আসব। কুমুদ বাহির হইয়া গেলে মতি দরজায় খিল বন্ধ করিল। মিনিট 15 পরেই দরজায় ঘা পড়িতে খিল খুলিয়া সে বলিল, এর মধ্যে ফিরে এলে? কিন্তু ও তো কুমুদ নয়। 20-22 বছরের চশমা পরা একটা ছেলে মতিকে দেখিয়া সেও যেন অবাক হইয়া গেল। ঘরের ভিতর একবার চোখ বুলাইয়া আনিয়া বলিল, এ ঘরে আমার একজন বন্ধু থাকত, ঘর ছেড়ে চলে গেছে জানতাম না। মতি কিছু বলিতে পারিল না। পরশুদিন দেখে গেলাম আছে, এর মধ্যে সে গেল কোথায়? কেমন যেন চোখ ছেলেটার, কেমন তাকানোর ভঙ্গি। মতির ইচ্ছা হইতেছিল দরজাটা দড়াম করিয়া বন্ধ করিয়া দেয়, কিন্তু ওর বন্ধু যদি এ ঘর থেকে উধাও হইয়া গিয়া থাকে, 2-4টে কথা জিজ্ঞাসা করিবার অধিকার হয়তো ওর আছে। মতির ভয় করিতেছিল। জড়ানো গলায় সে বলিল, আমরা মোটে আজ সকালে এসেছি। এমন সময় হঠাৎ ম্যানেজার আসিয়া হাজির। বোধহয় পাশেই কোনো মেম্বরের ঘরে ছিল। কাকে খুঁজেন? এদিকে আসুন মশাই, সরে আসুন। মতি দরজাটা এবার বন্ধ করিল। শুনিল ছেলেটা বলিতেছে, শ্যামলবাবুকে খুঁজছি। শ্যামলবাবুকে?
শ্যামলবাবু তেতলায় গেছেন 21 নম্বরে। তার ঘরেই তো দেখলাম মশাই আপনাকে এতক্ষণ। ব্যাপারখানা কি বলুন দেখি? সারা দুপুরটা শ্যামলবাবুর সঙ্গে আড্ডা দিয়ে এখানে তাকে খুঁজতে এসেছেন। মতি বুঝিতে পারিল আশেপাশের ঘর হইতে 2-4 জন লোক বাহির হইয়া আসিয়াছে। একটা গোলমাল আরম্ভ হইয়া গেল। রুদ্ধ ঘরের ভিতরে মতি লজ্জায় ভয়ে কাঠ হইয়া রহিল। কোন দেশি ব্যাপার এসব? কি মতলব ছিল ছেলেটার? ই কেমন জায়গায় কুমুদ তাহাকে একা ফেলিয়া রাখিয়া গেল? একটু পরে গোলমালটা দূরে সরিয়া গিয়া অস্পষ্ট হইয়া আসিল। তারপর একেবারে থামিয়া গেল। ঘণ্টাখানেক পরে দরজায় আবার ঘা পড়িতে মতির বুকটা ধড়াস করিয়া উঠিল। জিজ্ঞাসা করিল, কে? হোটেলের চাকর জানিতে আসিয়াছে কিছু দরকার আছে কিনা। মতি বলে, না, কোনো দরকার নাই। কুমুদ ফিরিয়া আসিল সন্ধ্যার পর। কুমুদকে ব্যাপারটা বলিবার সময় মতির ভয় করিতে লাগিল যে শুনিয়া হয়তো সে রাগিয়া অনর্থ করবে, খুন করিয়াই ফেলিতে চাহিবে সেই দুর্বৃত্ত ছেলেটাকে। কুমুদ কিন্তু শুধু একটু হাসিল, বলিল, ছেলেটা তো চালাক কম নয়। চালাক? পাজি নয়, শয়তান নয়, লক্ষ্মী ছাড়া নয়, শুধু চালাক। এমন ভয় করছিল আমার, মতি বলিল। কুমুদ বলিল, কিসের ভয়? খেয়ে তো ফেলতো না। এত লোক রয়েছে চারিদিকে, ছল করে তোমার সঙ্গে কথা বলে যাওয়ার বেশি সাহস কি আর হতো ছোঁড়ার? হয়তো কারো সঙ্গে বাজিটাজি রেখেছিল, তোমার সঙ্গে কথা বলবে। অল্প বয়সের পাগলামিও সব। হয়তো তাই। কুমুদ কেন তাহা বরদাস্ত করিবে? মনে মনে মতি বড় ক্ষুণ্ণ হইয়া গেল। শশী হইলে হয়তোই এরকম হাসিয়া উড়াইয়া দিত না ব্যাপারটা। ছুরি হাতে ছোঁড়াটাকে ঘা কতক বসাইয়া দিয়া আসিত। মতির হঠাৎ মনে হয় কুমুদের এ যেন ভীরুতা। ব্যাপারটা সে হালকা করিয়া চাপা দিতে চায়। তার কারণ আর কিছুই না। যদি গুরুতর হইয়া ওঠে, যদি তার কোনো অসুবিধা বা ক্ষতি হয়, কুমুদের এই আশঙ্কা আছে। ছোট ছোট অপমান কি কুমুদ তবে হাঙ্গামার ভয়ে গ্রাহ্য করে না? এ বিষয়ে সে কি গাউদিয়ার কীর্তিনিয়োগীর মতো? মতির জন্য কুমুদ একজোড়া জুতা কিনিয়া আনিয়াছিল। বিবাহের পর মতিকে এই তার প্রথম উপহার।